একটা দারুণ খুশি সংবাদ আছে সত্যবতী। হস্তিনাপুরের রাজা মহারাজ শান্তনু স্বয়ং তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে। কালিন্দী নাট্য সৃজনের 24 বছর পূর্ণ হলো। আমরা 2000 সালে শুরু করেছিলাম নাটক। 24 বছরের দল, অজস্র ঝড়ঝাপটার মধ্যে দিয়ে গেছি। এবছরে আমাদের নতুন প্রযোজনা বহমান, বিষয় মহাভারতের, কিন্তু এমন একটি বিষয় এবং মহাভারতের এমন একটি আখ্যান পর্ব নেওয়া হয়েছে যেটাতে মনে হয় সব সমসাময়িক। প্রত্যেক মুহূর্তে মনে হবে এটা বোধহয় এই সময়ের কথা। ওই আমরা একটা কথা বলি না, যা নেই মহাভারতে তা নেই ভারতে। তো এটা বোধহয় এখানেই সর্বার্থক যে একটা ক্ষমতার লড়াই, ক্ষমতার জন্য প্রচেষ্টা এবং ক্ষমতার জন্য কাজ, এবং কখনো নিজের জায়গাটা যাতে অন্য জায়গায় চলে না যায়, অন্য ক্ষমতার অধিকারে চলে না যায়, তার জন্যে সেই মহাভারতের যুগ থেকে আজ পর্যন্ত এই যেন প্রবহমানতা। তাই জন্যেই নাটক বহমান, এই ভেবেই আমরা নাটকটা করেছি। আমার মনে হয়েছে এই নাটক সর্বকালের সর্বসময়ের। তাই হয় পিতা, আমাদের মতো হীন জাতির সঙ্গে যখন কোনো উচ্চবংশীয় মানুষ সম্পর্ক স্থাপন করতে আসেন, তখন আমরা এতটাই আপ্লুত হয়ে পড়ি যে অগ্র পশ্চাৎ বিবেচনা না করে শুধুমাত্র উঁচুতে ওঠার লোভেই তা গ্রহণ করে ফেলি। আমি আম্রপালি মিত্র। বহমান নাটকে আমি সত্যবতীর যৌবনকালের ভূমিকায় অভিনয় করছি, বা ছোটবেলা বলা হচ্ছে, কিন্তু যাই হোক, মানে ততটা ছোটও নয়, অবশ্যই তার যৌবনের সময়ের যে সময়কালটা সেইটা আমি রিপ্রেজেন্ট করছি এই নাটকে। আমার নিজের চরিত্র সম্পর্কে বলতে গেলে এই নাটকে আমি একা নয়, যেহেতু যৌবন বললাম, বাকি সময়কালটা অবশ্যই আরেকজন রিপ্রেজেন্ট করছেন। তো এই নাটকটার ক্ষেত্রে মূল চরিত্র কিন্তু অবশ্যই সত্যবতী। আমরা তথাকথিত মহাভারত যেভাবে দেখেছি, আসলে মহাভারত বিষয়টা এতটাই বড়, এতটাই বেশি রিসার্চ এই এপিক নিয়ে হয়েছে যে আমরা সেক্ষেত্রে নানা রকমের মতামত, নানান জনের নানান এক্সপেরিমেন্ট আমরা দেখেছি, ভবিষ্যতেও দেখব, চলছে কাজ আরও। তো এই ক্ষেত্রে যাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তিনি অবশ্যই সত্যবতী। সত্যবতীর রাজনৈতিক বোধ, সত্যবতীর যে বিভিন্ন কৌশল, বলা যেতে পারে রণকৌশল, সেইটাই এই নাটকের মূল উপজীব্য। হ্যাঁ, কিভাবে উনি গোটা হস্তিনাপুরের যে রাজবাড়ির যে কাঠামো, তাকে কিভাবে উনি চালনা করলেন, সেটাই এই নাটকে দেখানো হয়েছে। সেটা তো আমাদের মাথা ব্যথার কারণ নয়। পিতা, আপনি কি চান না আপনার পুত্রই হস্তিনাপুরের সিংহাসনে বসুন? আজ আমি যা বললাম তা শুধুমাত্র নিজের স্বার্থে নয় পিতা, গোটা আর্যাবর্তের শাসন ব্যবস্থায় অনার্যদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। মহাভারতে সত্যবতী, যে সত্যবতীর কথা আমরা স্বাভাবিকভাবে এতদিন ধরে শুনে এসেছি, এই নাটকের সত্যবতী কিন্তু একটু আলাদা। আমরা যে মানে সিরিয়ালেও সত্যবতী দেখেছি, তাতে সত্যবতী একটা জায়গা, মানে একটুখানি অংশ, কিন্তু এই নাটকে সত্যবতী সব। এবং সত্যবতী হচ্ছে রাজনীতি করে, তারই আঙুল হেলানোতে পুরো নাটকটা, পুরো যুদ্ধ, মানে সব ব্যাপারটা সত্যবতীর মাথার থেকে, মানে ওর মস্তিষ্ক থেকেই বেরিয়েছে যা যা, সেটাই এই নাটকে দেখানো হয়েছে, যেটা আমরা আগে কখনো এইভাবে দেখিনি। তো এটা একটা অন্যরকম উপলব্ধি, একটা চ্যালেঞ্জ, যে কিভাবে সত্যবতীকে প্রেজেন্ট করব। কারণ দর্শক বা যারা দেখতে আসছেন, তাদের কাছেও কিন্তু এই সত্যবতী মানে খুব যে চেনা তা নয়। তো অচেনা সত্যবতীকে তাদের কাছে চিনিয়ে দেওয়া এবং সেই জায়গায় বিশ্বাসযোগ্যতা অর্জন করা, সেটা কিন্তু একটা বড় ব্যাপার। তাই এই চরিত্রটা আমার কাছে ভীষণ চ্যালেঞ্জিং। হ্যাঁ, ঠিক।
চিত্রাঙ্গদের মৃত্যুতে আমি বেশি আঘাত পেয়েছিলাম, তোমার পিতার মৃত্যুর চেয়ে অধিক। হস্তিনাপুরের সিংহাসনে কি হবে পুত্র? আজ এই শোকের দিনে সেটা না না পুত্র না, ব্যক্তিগত শোকের বিলাসিতায় গা ভাসানো রাজমাতাকে শোভা পায় না। আমার নাম অরূপ দত্ত, আমি বহমান নাটকে ভীষ্মের ভূমিকায় অভিনয় করছি। এই বহমান নাটকটি তো একটু অন্য রকমের মহাভারত, কিছু অজানা কথা এখানে জানা যাচ্ছে। আমরা সাধারণত ভীষ্মকে যেভাবে দেখে থাকি, এখানে বিশ্বের প্রকাশটা কিছুটা অন্যরকম এই কারণেই বলছি, ভীষ্ম এখানে সত্যবতীর দ্বারা যেভাবে ব্যবহৃত হয়েছে এবং সম্পূর্ণভাবে নিরাসক্ত থেকেছে এবং আলটিমেটলি গিয়ে সামান্য হলেও প্রতিবাদ করার চেষ্টা করেছে যখন দুর্যোধন সিংহাসনে বসে। এই চরিত্রের জার্নিটা এরকম, তো সেটা করতে গিয়ে আমার অন্যরকম মনে হয়েছে। টিভিতে, সিরিয়ালে এবং পড়েও যেটুকু ভীষ্মকে আমরা ভাবতাম বা তার চরিত্রের গঠন যেরকম, সেটা সম্পূর্ণভাবে ভিন্ন একটা অভিজ্ঞতা তৈরি করেছে আমার এই নাটকের ক্ষেত্রে। ভালো লাগছে নাটকটা করতে এই কারণেই যে চরিত্র একটা সবাই যেভাবে ভীষ্মকে দেখে এসছে মহাভারতে, সেখানে এই ভীষ্ম একটা অন্যরকম স্বাদ নিয়ে এসছে। বড় কঠিন কার্যের দায়িত্ব দিচ্ছেন মাতা। যোগ্য মানুষকে তো কঠিন কার্যের দায়িত্ব দেওয়া হয়। আমার এই বিকর্ষক রূপ দেখে অম্বিকা যদি আমাকে প্রত্যাখ্যান করে, বলপ্রয়োগ করবে। আমি রণদীপ, বহমান নাটকে আমি ব্যাসদেবের চরিত্রে অভিনয় করছি। সত্যি কথা বলতে কি, আমার এই চরিত্রটা বুঝতে যখন থেকে আমাকে স্ক্রিপ্ট দেয়া হয়েছে, এই চরিত্রটা বুঝতে 6 মাস সময় লেগেছে। মানে এই ব্যাসদেব যে মহাভারতে 32 বার এসেছেন এবং বিভিন্ন রকমভাবে এসেছেন, এইটা বুঝতে আমার 6 মাস সময় লেগেছে। রানী অম্বিকা, রাজ্য শাসন করতে সুস্থ সবল রাজার প্রয়োজন। পঞ্চেন্দ্রিয়সমর্থস্য ছিদঞ্চ দেকমিন্দ্রিয়ম তাপহস্য স্রবতি প্রজ্ঞা দূতে পত্রদি বোধক। অর্থাৎ পঞ্চেন্দ্রিয় যুক্ত মানুষের কোন ইন্দ্রিয় যদি ছিদ্রযুক্ত হয়, তাহলে সেই ছিদ্রযুক্ত চর্মপাত্র থেকে জলের ন্যায় বুদ্ধিভ্রষ্ট হয়। আর বুদ্ধিভ্রষ্ট রাজা কোনোদিন সুশাসন দিতে পারে না। সত্যবতী, আমরা জানি মহাভারতে হয়তো অনেকেই বলবেন দুর্যোধনের কথা, অনেকে যুদ্ধের কথা। আমাদের এখানে কুরুক্ষেত্রে যুদ্ধ নেই, আমাদের এখানে ও সমস্ত কথা বলা নেই, ও পাশা খেলা নেই, এসব কিছু নেই। আমাদের এখানে আছে মহাভারতের যার জন্যেই এই মহাভারত, অর্থাৎ কৌরব বংশ বা পাণ্ডব বংশ, যে কারণে এই ক্ষমতার অধিকার নিয়ে যিনি আসলে চেষ্টা করেছিলেন একটা মিশ্র রক্তের প্রসার ঘটিয়ে এমন একটা ক্ষমতা প্রতিষ্ঠা করতে, যে যারা ক্ষমতায় আছেন সেই ক্ষমতা যেন বিচ্যুত হয় তারা, এবং যারা ক্ষমতা লোভী তারা যেন সরে যায়। এবং ইনি চেষ্টা করেছিলেন সবসময় মিশ্র রক্ত, মানে অনার্য রক্তের প্রসার ঘটিয়ে তিনি ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন, আর্য রক্তের ওপর বিস্তার করতে চেয়েছিলেন প্রভুত্ব। এই জন্যেই এই সত্যবতীর জীবন, এবং সত্যবতীর এর জন্য বিস্তর পরিশ্রম ছিল। সত্যবতীর এর জন্যে কোনো ন্যায় অন্যায় নীতি কিচ্ছু মানেননি। আমাদের নাটকে সেটা দেখানো হয়েছে, এবং আমরা কিন্তু কোনো এক্সট্রা কথা বলিনি, আমরা এমন কোনো কথা বলিনি যে কথা মহাভারতে নেই। দুঃখের কথা উন্নত চাহি না,